আমি সমক, আর আপনারা দেখছেন স্যান্ডাল ট্রাভেল ডায়েরিজ। এই ব্লগে আমরা ফিরে যাব মুর্শিদাবাদের সেই ঐতিহাসিক সময়ে, যেখানে মুর্শিদ কুলি খানের হাত ধরে বাংলার নবাবী শাসনের সূচনা হয়, আর এই ইতিহাস এগিয়ে চলবে ব্রিটিশ শাসনের অবসান পর্যন্ত। মুর্শিদাবাদকে বেছে নিয়েছি বাংলার নবাবদের অধীনে গড়ে ওঠা সেই গৌরবময় অতীতকে তুলে ধরতে। ইতিহাসের এই পথে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব সেই সব স্থানে যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে নিয়ে যাবে অতীতের গভীরে। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। আজ 19শে ফেব্রুয়ারি 2026। আমরা এখন আছি কলকাতা স্টেশনে। সময় সকাল 6:30। ঠিক 6:50 ছাড়বে কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস। আমরা আজকে চলেছি ইতিহাসের শহর মুর্শিদাবাদ। এই শহরের মাটিতে আজকেও কান পাতলে শোনা যাবে নবাবী আমলের পদধ্বনি। এই শহরে আমাদের জন্য অপেক্ষা করছে হাজারদুয়ারি ইমাম মরা আর বিশ্বাসঘাতকতার রুদ্ধশ্বাস কাহিনী। আমরা খুঁজে দেখব বাংলার গৌরব, তার পতন আর অজানা সব ইতিহাসের সত্য। এই ব্লগটা দেখতে থাকুন, কথা দিচ্ছি ভালো লাগবে। এখন সময় 10:20। আমরা এখন এলাম বহরমপুর স্টেশন। 9:50 ট্রেন 13113 হাজারদুয়ারি এক্সপ্রেসে চড়ে। আর সময় নিল 3.5 ঘন্টা মতো। আর খুব ভালো ট্রেন, খুব ভালো ট্রেনে আমরা পৌঁছালাম এখন বহরমপুর। এবার বহরমপুর স্টেশনে নেমে আমরা এখন টোটো করে যাব হচ্ছে বহর ট্যুরিজম প্রপার্টি। বহর ট্যুরিজম প্রপার্টি হচ্ছে WBTDCL এর প্রপার্টি। এটা এখান থেকে টোটো করে লাগবে মিনিট 15 মতো লাগবে। তো দেখা যাক, ওখানে যাই, গিয়ে তারপরে কথা হবে। আর আমরা এখন টোটোর উদ্দেশ্যে যাচ্ছি। বাইরে এখানে অনেক টোটো রিক্সা আছে, যেগুলো করে আমরা এখন চলে যেতে পারবো ওখানে। আর টোটো অটো যতদূর সম্ভব নেবে হচ্ছে পার হেড আপনার 30 টাকা করে, 30 টাকা করে পার হেড নিয়ে আপনারা এখান থেকে চলে যেতে পারবেন আপনার কাছাকাছি যেসব জায়গা আপনারা যেতে চাইবেন। ভাগীরথী নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হাজারদুয়ারি প্রাসাদ বাংলার স্থাপত্য ও আভিজাত্যের এক অবিস্মরণীয় নিদর্শন। গ্রিক ঘরানা কারুকার্য আর হাজারটা দরজার রহস্য আজও ইতিহাসের স্বর্ণালী দিনগুলির গরিমাকে সগৌরবে বহন করে চলেছে। নবাব হুমায়ুন জাহর আমলে 1829-এ এর কনস্ট্রাকশন শুরু হয়। এর কনস্ট্রাকশন শেষ হয় ইন দ্য ইয়ার 1837। হাজারদুয়ারি প্যালেস এর দৈর্ঘ্য সেটা হচ্ছে 424 ফিট। এটা কিন্তু বাকিংহাম প্যালেসের থেকে বড় দৈর্ঘ্যে, লেন্থে। বাকিংহাম প্যালেস অ্যাপ্রক্স 350 ফিট, আর এটা হচ্ছে 424 ফিট। এটা আর্কিটেক্ট ছিলেন ডানকান ম্যাকলয়েড, একটা স্কটিশ আর্কিটেক্ট ছিলেন তিনি, ডানকান ম্যাকলয়েড। তার তত্ত্বাবধানে এই সুবিশাল প্রাসাদটি তৈরি হয়। এই প্রাসাদের অনেক কিছু দেখার আছে, ভেতর একটি মিউজিয়াম আছে। আর টোটাল প্রাসাদে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা।
অনলাইনে কাটলে, আর অফলাইন 25 টাকা। 9:30 থেকে শুরু হয় মিউজিয়ামটি। মিউজিয়ামের মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, আর সেই জন্য মিউজিয়ামের ভেতরটা দেখাতে পারবো না। প্রাসাদের সংলগ্ন যে এলাকাটা, এটাকে বলা হয় নিজামাত কমপ্লেক্স। নিজামাত কমপ্লেক্স কেন? তার কারণ হচ্ছে এখানে হাজারদুয়ারি আছে, আর হাজারদুয়ারির ঠিক উল্টো দিকে, এই সুবিশাল প্রাঙ্গণের ঠিক উল্টো দিকে এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমামবাড়া, নিউ ইমামবাড়া। আছে হচ্ছে একটি বিশাল কামান, যেটা সম্পর্কে বলবো, আর তার ঠিক পেছনে পুরনো মদিনা মসজিদ। আর হাজারদুয়ারির পেছনে রয়েছে নিউ প্যালেস বা ওয়াসিফ মঞ্জিল। এবার হাজারদুয়ারি প্রসঙ্গে আসি। হাজারদুয়ারি প্রাঙ্গণ বা এই নিজামাত কমপ্লেক্সে আরও একটা জিনিস আছে অবশ্য, সেটা হচ্ছে এই ক্লক টাওয়ারটি। তো হাজারদুয়ারিতে দেখার কি আছে? হাজারদুয়ারি একটি মিউজিয়াম, যেটা মূলত ব্যবহার করা হতো দুটো কাজের জন্য। এক হচ্ছে এটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, আর সেকেন্ড, এটা নবাবদের রেসিডেন্স হিসেবে ব্যবহার করা হতো। এখানে কি নেই? এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিয়াম বলা যেতে পারে বাংলার তথা ভারতবর্ষের, অবশ্যই। এর মধ্যে রয়েছে দুষ্প্রাপ্য প্রচুর বই, পেইন্টিংস, নবাবদের পোর্ট্রেট, এবং সবথেকে যে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এর মধ্যে একটা আর্মারি আছে বা অস্ত্রাগার আছে। অস্ত্রাগারটি বিশাল। অস্ত্রাগারটিতে নবাবদের ব্যবহার করা পার্সোনাল ওয়েপন্স, পলাশির যুদ্ধে ব্যবহার করা ওয়েপন্স পর্যন্ত রয়েছে। অস্ত্রাগারটা অবশ্যই দেখবেন, মানে এখানে এলে মিউজিয়ামের টিকিট কেটে 9:30-তে ঢুকে যাবেন, তারপর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে টোটাল মিউজিয়ামটা দেখতে। দেখার পর আপনারা যখন বেরিয়ে আসবেন, তখন আপনারা কাছাকাছি যে নিদর্শনগুলো সেইগুলো আপনারা দেখবেন, মানে এই নিজামাত কমপ্লেক্সের মধ্যেই যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো আপনারা দেখবেন। এর মধ্যে কিছু জিনিস বলে রাখা দরকার। এই প্যালেসের মধ্যে একটি গ্র্যান্ড দরবার হল আছে। এই যে গ্র্যান্ড দরবার হল, এটাতে একটা শ্যান্ডেলিয়ার আছে বা ঝাড়বাতি। এই শ্যান্ডেলিয়ার বা ঝাড়বাতি বলা হয় কুইন ভিক্টোরিয়া গিফট করেন, এবং এই ঝাড়বাতিটি সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে প্রথমটি আছে বাকিংহাম প্যালেসে, আর সেকেন্ড রয়েছে এইখানে। তো এর মধ্যে একটি গ্র্যান্ড দরবার হলও আছে, যেটা দেখার মতো দরবার হল একটা। আর হাজারদুয়ারির চারপাশে এখন সুন্দর একটি বাগান রয়েছে, যেটা প্রপারলি মেনটেন বাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। চারদিকে বসার জায়গা এবং ফুল গাছ, সবুজের মধ্যে প্রাঙ্গণ। নবাব হুমায়ুন যা এটাকে তৈরি করেন, যদিও রেসিডেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য। পরবর্তীকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাকে সম্পূর্ণরূপে রেসিডেন্স হিসেবে ইউজ করে। তারপর যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে নিয়ে নেয়, তখন এটা মিউজিয়ামে কনভার্ট হয়ে যায়। এবার আসি আরও কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে, যেগুলো এর কাছাকাছি আছে। ও হ্যাঁ, এখানে একটা তো কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে হাজারদুয়ারি। 1000টা দরজা আছে এটার মধ্যে। 1000টা দরজার মধ্যে 100টা দরজা কিন্তু ফলস, আর 900টা রয়েছে সঠিক দরজা। কেন এরকম তৈরি করা হয়েছিল? বলা হয় এটা তৈরি করা হয়েছিল, তার কারণ হচ্ছে যাতে যদি কোনো দিন ধরুন চোর ডাকাত এর মধ্যে ঢুকলো লুণ্ঠন করার জন্য, তাহলে তারা কনফিউজ হয়ে যাবে যে কোনটা আসল প্রাসাদ, এই মানে কোনটা আসল দরজা কোনটা নকল দরজা, তারা পালাতেই পারবে না, ঢুকতেই পারবে না হয়তো, তার আগেই সৈন্যরা এসে তাদের ধরে নেবে। তো এই কারণে হাজারদুয়ারিতে এরকম করা হয়। তো এখন ভেতরে আপনারা যখন যাবেন মিউজিয়ামে, তখন আপনারা এই নকল দরজাগুলো দেখতে পাবেন কিন্তু, এবং আসল দরজাগুলো অবশ্যই মিউজিয়ামে একটা গ্যালারি থেকে যখন আরেকটা গ্যালারিতে যাবেন, তখন তো আসল দরজা দিয়ে আপনারা যাবেন। আচ্ছা, হাজারদুয়ারির ঠিক উল্টো দিকে রয়েছে নিউ ইমামবাড়া বা নতুন ইমামবাড়া। এই হচ্ছে সেই নতুন ইমামবাড়া, আমরা যেদিকে যাচ্ছি এখন। বলা হয় 1847-এ 6 লক্ষ টাকা দিয়ে
তৈরি করা হয় এই ইমামবাড়া। এই ইমামবাড়া তৈরি করেন নবাব ফেরাদুন ঝা। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, এটা কিন্তু নিউ ইমামবাড়া। আমি ওল্ড ইমামবাড়া বা তার প্রসঙ্গে পরে আসব। কিন্তু এই যে ইমামবাড়া তৈরি করে ফেরাদুন ঝা, সেটি মাত্র 11 মাসে তৈরি হয়। এই যে গোটা স্ট্রাকচারটা দেখছেন, এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ইমামবাড়া ইন আই থিঙ্ক প্রবলি ইন ইন্ডিয়া, ওয়ান অফ দ্য লার্জেস্ট। 1847-এ তৈরি হয়। এই ইমামবাড়ার 11 মাসে এত তাড়াতাড়ি কী করে তৈরি হলো? এটা 11 মাসেও তাড়াতাড়ি তৈরি হওয়ার কারণ হচ্ছে লেবাররা এখানে যে কাজ করেছিল, তারা মানে ডে নাইট শিফট 24/7 কাজ করেছিল। 24/7 কাজ করার ফলে এই ইমামবাড়াটি এত তাড়াতাড়ি শেষ হয়। এবং একটা মজার তথ্যও আছে এখানে, সেটা হচ্ছে যে যারা লেবাররা তৈরি করেছিলেন তাদেরকে একটা করে দোশালা গিফট করা হয়েছিল। এবং বলা হয় এই দোশালা পেয়ে প্রজারা তখন মার্কেট প্লেসে সবাই এ দোশালা পরে বেরোতো। নবাবী আমলের দোশালা, সে নিশ্চয়ই খুব সুন্দর হবে। যাই হোক, এখানে একটি সাদা ঘোড়াও আছে, আমরা ওইদিকে যাচ্ছি এখন। এই যে নিউ ইমামবাড়া, এই নিউ ইমামবাড়ার মধ্যে কিন্তু কয়েকটা জিনিস আছে। আর নিউ ইমামবাড়াটা কিন্তু আপনাদের জন্য খোলা নেই, মানে এটা কিন্তু মহরমের মাসের মাত্র প্রথম 10 দিন খোলা থাকে, বাকি দিনগুলোতে কিন্তু এটা বন্ধ থাকে পাবলিকদের জন্য। সাদা ঘোড়া অপূর্ব লাগছে, সাদা ঘোড়া আর তার ব্যাকড্রপে ইমামবাড়াটি। সুবিশাল ইমামবাড়া। এর মধ্যে একটি মদিনা মসজিদ আছে, যেটার মাটি মানে ফাউন্ডেশনের সময় যে মাটি ব্যবহার করা হয় সেটা কারবালা থেকে আনা হয়েছিল। এর মধ্যে একটি নওবাতখানা আছে এবং আরও একটি মসজিদ আছে যেটা দোতলা, মানে দোতলা মসজিদ। তো এই হলো নিউ ইমামবাড়া। আমরা গেটটার সামনে একবার যাব, গিয়ে তুলব। এটা হচ্ছে নতুন ইমামবাড়া, 1847-এ যেটি ফেরাদুন জাহা তৈরি করে। ফেরাদুন জাহা হচ্ছে নবাব হুমায়ুন জাহার ছেলে, মানে উনিও নবাব, দুজনেই নবাব। তো হুমায়ুন জাহা তৈরি করেন হাজারদুয়ারি, আর ফেরাদুন জাহা তৈরি করেন ইমামবাড়া। এটাকে বারবার বলছি নিউ ইমামবাড়া, তার কারণ হচ্ছে পুরনো একটা ইমামবাড়া ছিল যেটা সিরাজউদ্দৌলা তৈরি করেছিল। সেটা তৈরি হয়েছিল 1740-তে। 1740-তে যখন যে ইমামবাড়াটি তৈরি করেন সিরাজউদ্দৌলা, সেটাতে মক্কা থেকে মাটি এনে তার ফাউন্ডেশন তৈরি করা হয়। সেই ইমামবাড়াটি এখন আর নেই। সেটা 1846-এ একটা বীভৎস অগ্নিকাণ্ড হয়, তারপরে ওই ইমামবাড়াটি ধ্বংস হয়ে যায়, সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় 1846-এ। তার ঠিক 1 বছরের মধ্যে এই নতুন ইমামবাড়াটা তৈরি করা হয়। বলা হয় মক্কার মাটি এনে সিরাজউদ্দৌলা নিজে এর ফাউন্ডেশনে কাজ ইন্ট্রোডিউস করে, সেটা ছিল 1740। হ্যাঁ, এবার তাহলে কি পুরনো ইমামবাড়ার কিছুই অবশিষ্ট নেই? আছে। এই মদিনা মসজিদটা আছে। এই যে মদিনা মসজিদ, এর কথাই বলছিলাম। মক্কার মাটি দিয়ে এর ফাউন্ডেশন তৈরি করা হয়। সিরাজউদ্দৌলার বলা যেতে পারে মুর্শিদাবাদে এটাই হচ্ছে একমাত্র স্মৃতি যেটা উনি তৈরি করেন, মদিনা মসজিদ। এবার মক্কার মাটি দেওয়ার কারণ কি? মক্কার মাটি দেওয়ার কারণ হচ্ছে যাতে যারা হজ করতে পারবে না, যাদের পক্ষে হজে যাওয়া মুশকিল, মক্কা যাওয়া মুশকিল যাদের পক্ষে, সেই সব মুসলিম কমিউনিটি যাতে এখানে এসে একটা হজ এক্সপিরিয়েন্স করতে পারে, সেই জন্য এই মদিনা মসজিদটি তৈরি করা হয়েছিল। এই মদিনা মসজিদটি পুরনো ইমামবাড়ার একটা পার্ট ছিল। দাঁড়িয়ে আছি
একটা দারুণ জিনিসের সামনে। এইটা একটা আশ্চর্য কামান, এটাকে বলা হয় বাচ্চেওয়ালি তোপ। কেন বলা হয় পরে আসছি, আগে কামানটা দেখুন। কামানটা বেসিক্যালি দুটো ভাগে ভাগ। এটা হচ্ছে চেম্বার, এটা হচ্ছে ব্যারেল। চেম্বারটা ছোট আর এটা হচ্ছে ব্যারেল। এই যে ব্যারেলটা এটা হচ্ছে 14 ফিট আর চেম্বারটা হচ্ছে 3 ফিট, তার মানে টোটাল কামানটা 17 ফিট। আগে কামান কিন্তু এমনি এমনি কী করে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হতো কিন্তু বেলগাড়ির সাথে। আর ব্যবহার হতো এইগুলো, মোট সংখ্যায় আছে 8টা। এই যে বিডসগুলো দেখছেন, এই কামানের সুন্দর এরকম বিডস রয়েছে, এই যে এইগুলো। আর মুখটা দেখুন, ফুলের পাপড়ির ডিজাইনের মুখ। 12 থেকে 14 সেঞ্চুরিতে গৌড়ের মুসলমান রাজাদের আমলে তৈরি এই কামান। এবার যখন নতুন ইমামবাড়া তৈরি হচ্ছিল তখন এই কামানটিকে ইছাগঞ্জের নদীর পাড় থেকে এনে এখানে রাখা হয়। এবার যাচ্ছি আরও একটা জিনিস দেখতে, দ্য ক্লক টাওয়ার। এবার ক্লক টাওয়ার যেতে যেতে বলে দিই যে এই বাচ্চেওয়ালি তোপ এর নামটা এরকম কেন। বলা হয় যে একবার এই কামানটা টেস্ট করা হয়েছিল ফায়ারিং করে। এখন টেস্টিং একবারই করা হয়েছিল না এর আগে যুদ্ধে ব্যবহার হয়েছিল এ নিয়ে কিন্তু কোনো ইতিহাস কিছু বলেনি। কিন্তু এখানকার লোকমুখে যেটা জানা যায় বা গাইডরা আপনাকে যেটা বলবে সেটা হচ্ছে যে বাচ্চেওয়ালি তোপ নামটা হয়েছিল তার কারণ হচ্ছে এটাকে একবার টেস্ট করা হয়েছিল ফায়ারিংয়ের জন্য। যখন টেস্ট ফায়ারিং করা হয় তখন এই অঞ্চলের অনেক মহিলার লেবার পেন শুরু হয়ে যায়, মানে যারা প্রেগনেন্ট মহিলা তাদের লেবার পেন শুরু হয়ে যায়। তো এই জন্য এটার নাম হয়েছে বাচ্চেওয়ালি তোপ। এই হচ্ছে দ্য ক্লক টাওয়ার। ডানকান ম্যাকলয়েডের একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তার নাম হচ্ছে সাগর মিস্ত্রি। সাগর মিস্ত্রি এই ক্লক টাওয়ারটি তৈরি করেছিলেন। ক্লক টাওয়ারে একটি ঘড়ি আছে, আর এই ঘড়ির যে মুখটা সেটা কিন্তু তার ঠিক উল্টো দিকে ভাগীরথীর তীরে। বলা হয় ভাগীরথীর তীরে যখন মানে নৌকা নিয়ে লোকজন যেতেন, ট্রেডার্সরা যেতেন বা লোকজন যেতেন, তখন এই ঘড়ি দেখে তারা সময়টা বুঝতে পারতেন আগেকার দিনে। তো এই হলো হাজারদুয়ারি এবং তার আশেপাশের দ্রষ্টব্য। এখানে একটা জিনিস কিন্তু বলিনি আমি, হাজারদুয়ারি তৈরি করতে 16.5 লক্ষ স্বর্ণমুদ্রা লেগেছিল। তখনকার দিনে 16.5 লাখ অনেক এক্সপেন্সিভ। ও হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি, আমরা যে বহরমপুর থেকে এলাম আমাদের টোটো ভাড়া নিল, অটো ভাড়া নিল হচ্ছে 25 টাকা। মানে 25 টাকায় আপনাকে বহরমপুর থেকে এলে অটো নামিয়ে দেবে হচ্ছে আস্তাবল মোড়। আস্তাবল মোড়ে এসে আপনাকে একটা টোটো ভাড়া করতে হবে হাজারদুয়ারি আসার জন্য, তা সেটা নেবে মাত্র 10 টাকা। তাহলে 25 টাকা আর 10 টাকা 35 টাকায় আপনি হাজারদুয়ারি কমপ্লেক্সে চলে আসবেন, ব্যাস হয়ে গেল। তারপর এখান থেকে আপনি যদি পরবর্তী জায়গাগুলো দেখতে চান তাহলে আরেকটা টোটো ভাড়া করে নেবেন, বা এখানকার বিখ্যাত ঘোড়ার গাড়ি করবেন, সেটা সবথেকে ভালো। আচ্ছা, এবার আমরা হাজারদুয়ারি কাছে যাচ্ছি। 424 ফিট লং বলেছিলাম, হাইট হচ্ছে 80 ফিট। বাকিংহাম প্যালেসের থেকেও বড় লেন্থে এই হাজারদুয়ারি প্যালেস, অসাধারণ এক নিদর্শন। এটি গ্রিক ডরিক স্টাইলে তৈরি এবং এটাকে আবার বলা যেতে পারে ইন্ডো ইউরোপিয়ান স্টাইল। এই সেই ভাগীরথী নদী, কত ইতিহাসের সাক্ষী এখন নীরবে বয়ে চলেছে। মাঝখানে যেই আসুক, ক্ষমতা কোনোদিন দীর্ঘস্থায়ী হয় না। একটা নবাব এসছে, আরেকটা নবাব গেছে, ষড়যন্ত্র হয়েছে, পালা বদল হয়েছে। আসুন এবার আমরা এসছি ওয়াসিফ মঞ্জিল প্যালেসে, বা যেটাকে বলা হয় নিউ প্যালেস। হাজারদুয়ারি থেকে মিনিট খানেকের পথ হেঁটেই আসতে পারেন। অনেক মডার্ন কনস্ট্রাকশন এটা,
কিন্তু আগে জানেন তো এটা দোতলা ছিল, মানে ওপরে আরেকটা কনস্ট্রাকশন ছিল এটা বলা হয়। কিন্তু 1897-এ যে ভয়াবহ আসামের ভূমিকম্প হয়, দ্য গ্রেট আসাম আর্থকুয়েক, তারপরে এই প্যালেসের কিন্তু অধিকাংশ যে সব স্থাপন ছিল বা স্থাপিত ছিল যেগুলো, সেগুলো ভেঙে যায়। তো নওয়াব ওয়াসিফ আলী মির্জা এই প্যালেসটি তৈরি করেন। এর যে আদি প্রাসাদটা সেটা 1890-তে তার কনস্ট্রাকশন শুরু হয়। তারপরে যে ভূমিকম্প হয় বা যাবতীয় যে ক্ষয়ক্ষতি হয়, তারপরে 1898 থেকে আবার পুনরায় এর রিকনস্ট্রাকশন শুরু হয় এবং বলা হয় 1902 থেকে 4-এর মধ্যে এর কনস্ট্রাকশন শেষ হয়। এটা বেসিক্যালি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স নওয়াবদের। এর মধ্যেও কিন্তু একটা সুন্দর দরবার হল আছে, আর এখন চারপাশে এরকম সুন্দর বাগান দিয়ে ভাগীরথী নদীর একদম অপোজিটে এই প্যালেসটি। খেয়াল রাখতে হবে যে হাজারদুয়ারি যেটা দেখে এলাম, হাজারদুয়ারিও কিন্তু একদম এই একই রাস্তায়, কিন্তু ওখান থেকে এত সুন্দর ভাগীরথীটা দেখা যায় না। তার কারণ হচ্ছে পাশে একটা মসজিদ আছে, তার পেছনে কিছু একটা ওয়াল রয়েছে, তো ডাইরেক্ট ভিউটা আসে না ওটার জন্য। দোকানপাটও কিছু রয়েছে ওই দিকটায় মনে হয়, তো তাই মনে হলো, তো ডাইরেক্ট যে ভাগীরথী ভিউটা কিন্তু ওখান থেকে আসে না। ওয়াসিফ মঞ্জিল থেকে বা নিউ প্যালেস থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আসে, কারণ হচ্ছে এখান থেকে একদম উল্টো দিকে ভাগীরথী নদীটা। অসাধারণ। মাত্র 10 টাকা টিকিট মূল্য দিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারেন। ভেতরে ভিডিওগ্রাফি হয় না, কিন্তু ভেতরে দেখার অনেক কিছু আছে। নবাবদের পার্সোনাল ব্যবহারের জিনিস রয়েছে, ঘর রয়েছে, এবং সবথেকে বড় হচ্ছে এখানে একটা দরবার হলও আছে, ছোট, তুলনামূলকভাবে ছোট। আপনারা এলে প্রথমে হাজারদুয়ারি দেখবেন, তারপর এটা দেখবেন, ভালো লাগবে এটা দেখতেও। এই হলো নিজামাত কমপ্লেক্স। নিজামাত কমপ্লেক্স শেষ করে এবার আমরা ভাগীরথীর ওই পারে যাব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা দেখতে, যেগুলো ছাড়া মুর্শিদাবাদ অসম্পূর্ণ। দেখতে থাকুন স্যান্যাল ট্রাভেল ডায়েরিজ। মুর্শিদাবাদ আসবো আর টাঙ্গাতে চড়বো না হয়? এই দেখুন, আমার জন্য এলো একটা অসাধারণ টাঙ্গার গাড়ি। দাঁড়াও ভাই, যাবো এবার। এই দেখুন, একটা বেশ ওয়াসিফ মঞ্জিল আর তারপরেই টাঙ্গা গাড়ি, একটা বেশ নবাবী ব্যাপার কিন্তু চলে এসছে এবার, আর কেউ ঠেকাতে পারবে না এবার। যাই হোক, টাঙ্গাটা নিলাম, এই কাছেই নামবো, হ্যাঁ, জাস্ট টাঙ্গার এক্সপিরিয়েন্সটা করার জন্য। আচ্ছা, এই টাঙ্গাতে করে তো মানে গোটা মুর্শিদাবাদ ভ্রমণও করা যায়, কীরকম চার্জেস লাগে সেক্ষেত্রে? তাহলে কাঠগোলা থেকে কাঠগোলা বাগান, জমশেদের বাড়ি, রাজবাড়ি, মুর্শিদপুর, আখড়া, মির্জাপুরে খবর দিয়ে আনতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরলে 100 টাকা করে চার্জ। 100 টাকা করে পার প্লেস, 100 টাকা। আর কাঁচরা মসজিদ, খামার, হ্যাঁ, এগুলো মতিলটা টোটোতে যায়, ঘোড়া গাড়ি কম। আচ্ছা, হ্যাঁ, মতিলটা টোটোতে যায়। আচ্ছা আর এই যে কাঁচরা আচ্ছা, এটা হচ্ছে দক্ষিণ দরওয়াজা, এটা হচ্ছে দক্ষিণ দরওয়াজা। দুটো দরজা আছে, দক্ষিণ দরওয়াজা আর একটা হচ্ছে ত্রিপলিয়া গেট। আমরা ত্রিপলিয়া গেট দিয়ে ঢুকলাম, আর এটা হচ্ছে দক্ষিণ দরওয়াজা। আমরা এই দক্ষিণ দরওয়াজাতে নেমে পড়বো। ঘোড়ার নাম কি? বাহাদুর। বাহাদুর। আজকে আমরা বেরিয়েছি বাহাদুরের সাথে, মজার ব্যাপার, ভালো এক্সপিরিয়েন্স। আপনারা মুর্শিদাবাদ এলে কিন্তু টাঙ্গাটা নেবেন, টাঙ্গা করে অবশ্যই কিছুটা যাবেন বা গোটাটাও যেতে পারেন, আপনাদের ওপর। টোটো তো মডার্ন, টাঙ্গা হচ্ছে সেই আদি সময়ের, সেই নবাবী সময়ের ব্যাপার। এই এক্সপিরিয়েন্সটা করা কিন্তু অবশ্যই দরকার। তা আমরা এখন এখানে নেমে পড়বো। দারুণ লাগলো, দেখতে থাকুন। বাহাদুর চলে গেল। থ্যাংক ইউ বাহাদুর, আমাদেরকে এই দারুণ জিনিসটার উপভোগ করানোর জন্য আমাদের। এইবার আমরা টোটো ধরে যাব হচ্ছে ঘাট, আর সেখান থেকে যাব খোশবাগ। দেখতে থাকুন। খোশবাগ পেরোতে গেলে
ঘাটে আসতে হবে, কারণ এটা ভাগীরথীর ওই পারে। আর এখানে কিন্তু মানে অ্যাজ কোনো স্পেসিফিক ঘাট নেই ওপারে যাওয়ার জন্য, যে কোনো ঘাট থেকেই আপনি ওপারে যেতে পারেন। কারণ ওপারে গিয়ে আপনাকে যে জায়গাগুলো দেখবেন তার জন্য আপনাকে এমনিতেই টোটো বা অটো করতে হবে। তা আমি যেটা করেছি, আমি এইখান থেকেই একটা টোটো করে নিয়েছি। সেই টোটোই আমাকে মানে টোটো সমেত আমি একসঙ্গে চলে এলাম নৌকার ওপর। এবার এই নৌকা এবার যাত্রা শুরু করবে, আমরা যাব হচ্ছে ওই পারে। চলে এসেছি 51 সতীপীঠের গুরুত্বপূর্ণ একটি সতীপীঠ ক্রীটেশ্বর মন্দির। এই যে মন্দিরটা আমরা এখন দেখলাম, এটা ক্রীটেশ্বরের নতুন মন্দির। পুরনো মন্দির ভেঙে যাওয়ার পর 1405-এ বলা হয় পুরনো মন্দির ডিস্ট্রয় হয়ে গেছিল। তারপর এই নতুন মন্দিরটি তৈরি হয়। রাজা দর্পনারায়ণ এই নতুন মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরের স্পেশালিটি হচ্ছে যে বলা হয় সতীর মুকুট এখানে পড়েছিল, সেই জন্য এর নামকরণ হয় ক্রীটেশ্বরী মন্দির। এলাম হচ্ছে ক্রীটেশ্বরী মন্দিরের থেকে আপনি যখন বেরোবেন তার উল্টো দিকে একটা রাস্তা আছে, সে রাস্তা দিয়ে আপনি যখন আসবেন পাবেন হচ্ছে গুপ্ত মন্দির। এই হচ্ছে ক্রীটেশ্বরের গুপ্ত মন্দিরের পেছন দিকটা। একটু পরে যখন আমরা সামনের দিকটা যাব তখন সামনের দিকটা দেখব। এবার এটাকে গুপ্ত মন্দির বলা হয় কেন? এবার আমাকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর হাত থেকে বাঁচার জন্য অরিজিনাল ক্রীটেশ্বর মন্দিরের যে মুকুট সেটাকে এখানে এনে রাখা হয়, তাই এটার নাম হয় গুপ্ত মন্দির। এখানে যেটা রয়েছে এখন যে ভেতরে, যে মন্দিরের ভেতরে যেটা দেখলাম সেটা হচ্ছে সতীর মাথার যে মুকুটটি সেটা এখানে আছে। ব্রহ্মশিলা ওপরে একটা কাপড় বিছিয়ে তার উপর রাখা হয়েছে সেই মুকুটটি। এটাই হচ্ছে অরিজিনাল ক্রীটেশ্বর মন্দির, যেটা আদি, যেটা একদম পুরনো ক্রীটেশ্বর মন্দির। এই হলো গুপ্ত মন্দির। আচ্ছা, এবার কিছু জিনিস জানিয়ে রাখি। নদীর এপারে যখন আসবেন তারপর নৌকাতে লাগবে 5 মিনিট। আসার পরে প্রথমে যখন আসবেন ক্রীটেশ্বর মন্দির দেখতে সময় নেবে আধা ঘন্টা থেকে 40 মিনিট। দুদিকে গ্রাম, প্রচুর আমবাগান, ধান ক্ষেত, তার মধ্যে দিয়ে রাস্তা আপনাকে নিয়ে আসবে ক্রীটেশ্বর মন্দির। ক্রীটেশ্বর মন্দির দেখার পরে আপনারা অবশ্যই গুপ্ত মন্দিরটা দেখবেন। এটা দেখে যে রাস্তা দিয়ে এসছেন সে রাস্তা দিয়েই আবার চলে যাবেন খোশবাগ বা অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো দেখার। আমরা এখন এসছি জগৎবন্ধু ধাম। শ্রী জগৎবন্ধু 1871 সালে জন্মগ্রহণ করেন এই এলাকাতেই। এই জায়গাটার নাম হচ্ছে ডাহাপাড়া। ক্রীটেশ্বর মন্দির যখন যাবেন এই রাস্তাতেই পড়বে। তো আমরা ক্রীটেশ্বর মন্দির দর্শন করে ফেরার সময় আমরা এলাম এই ধামটা দেখতে। জগৎবন্ধু একজন বৈষ্ণব ছিলেন, তো তাকেই ডেডিকেট করা হয়েছে এই মন্দিরটি। 12:30টার সময় থেকে
এখানে খুব সুন্দর ভোগ খাওয়ানো হয়। তো আপনারা ভোগের জন্য কুপন কাটতে পারেন, কেটে তারপরে এখানে ভোগ খেতে পারেন। এখন যেটা রয়েছে টেম্পল কমপ্লেক্স এবং তার চারদিকে সুসজ্জিত বাগান, গোলাপ বাগান। এখানে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি চার্জ লাগে না। জগৎবন্ধু আশ্রমে যে প্রসাদের ব্যাপারটা বলেছিলাম বা ভোগের ব্যাপারটা বলেছিলাম, আমি খবরটা নিলাম। ওটা হচ্ছে এরকম যে 10:30 থেকে 11টার মধ্যে কুপন বিলিটা শুরু হয়, কিন্তু কোনো টাকা লাগে না। কিন্তু কুপন আপনারা নিতেই পারেন। 12:30 থেকে ভোগ দেওয়া শুরু হয়, ভোগেরও কিন্তু কোনো রেট নেই। আমরা এরপর যাব আরও একটি শান্তির জায়গায়, দেখতে থাকুন। খোশবাগ একটি বাগান নয়, বরং ইতিহাসের নীরব মঞ্চ। সিরাজদৌল্লার পতন, বিশ্বাসঘাতকতা আর গৌরবের গল্প সবই এখন মাটির নিচে লুকিয়ে আছে। এখানে হাওয়া বহন করে সেই পুরনো সময়ের নিঃশব্দ আর্তনাদ। ফ্রেন্ডস, আমরা এলাম এখন খোশবাগে। আলীবর্দী খাঁর তৈরি এই খোশবাগ, বলা হয় 1740-এ উনি খোশবাগটি তৈরি করেন। কী কারণে তৈরি করেন এটা নিয়ে অবশ্য মতবাদ বিবাদ আছে। প্লেজার গার্ডেন হিসেবে তৈরি করা হয়েছিল মূলত, আর পরবর্তীকালে তাদেরই বংশের সবার কবর এখানে রয়েছে। সিরাজউদ্দৌলা, আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলার স্ত্রী, তাদের সবার কবর এখানে রয়েছে এবং তাদের বংশের অনেকের কবরই এখানে রয়েছে, যদিও অধিকাংশ কবরে কিন্তু নাম নেই। তাই সেই সব কবরগুলি সম্পর্কে জানতে গেলে আপনাকে গাইড নিতে হবে অথবা গাইডের কথাতেই বিশ্বাস করতে হবে। কিন্তু ইতিহাস বলে এখানে দুজনের কবর আছে যেটা নিশ্চিত। একটা হচ্ছে সিরাজউদ্দৌলার কবর, আরেকটি হচ্ছে আলীবর্দী খাঁর কবর। সিরাজউদ্দৌলা মসনদে বসে 1756, আর পলাশের যুদ্ধে হেরে যাওয়ার পর তিনি যখন পালিয়ে যান, তাকে ধরা হয় রাজমহল থেকে। রাজমহলে থেকে যখন উনি ওখানে ধরা পড়েন, তাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদে। এখানে তাকে হত্যা করা হয়। যেখানে আমরা নেমোখারাম দেউরি গিয়েছিলাম, হয়তো ওখানে, বা অনেকে বলে জাফরগঞ্জ প্যালেসে তাকে হত্যা করা হয়। সেই হত্যা করা হয় 2-3 জুলাই বা 2 জুলাইয়ের সময়। 2 জুলাই মধ্যরাতে অনেকেই বলে। তাকে হত্যা করার পর এইখানেই তাকে সমাধিস্থ করা হয়। যখন খোশবাগে ঢুকবো, ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে এই খোশবাগ জায়গাটা কিন্তু মতিঝিলের সম্পূর্ণ উল্টো দিকে। মানে আমরা যদি গঙ্গা পেরোই, মানে ভাগীরথী পেরোই এখান থেকে, তাহলে ঠিক এর উল্টো দিকে পাবো হচ্ছে মতিঝিল। যদি মধ্যেখানে যে স্থাপত্যগুলো বর্তমান কারেন্ট যে স্ট্রাকচারসগুলো না থাকতো, তাহলে আমরা এখান থেকে সরাসরি দেখতে পেতাম মতিঝিল। এখান থেকে দাঁড়ালে সরাসরি 3খানা জিনিস দেখা যায়। এক হচ্ছে সামনে এই কনস্ট্রাকশনটা, এখানে কয়েকটি কবর আছে। তারপরে যে ভেতরে যে হলুদ রঙের বিল্ডিংটা দেখছেন, তাতেই সিরাজউদ্দৌলার কবর রয়েছে। আর একদম লাস্টে যে সাদা রঙের যে স্ট্রাকচারটা দেখছেন, সেটা একটি মসজিদ। এবার আসছি এই দিকটায়। এখানে আরও সমাধি রয়েছে, কিন্তু একটিরও
নাম নেই। তো খুব বলা মুশকিল কোনটা কার। এখানে গাইড আপনাকে একটা গল্প দেবে, সেই গল্পটা কতটা সত্যি আপনারা বিবেচনা করবেন সেটা। যখন খোশবাগে প্রবেশ করবেন, প্রথমেই যে ঘরটি চোখে পড়বে আর প্রথম যে কবরটি চোখে পড়বে, বলা হয় এটা আলীবর্দী খাঁয়ের মায়ের সমাধি। এই জায়গাটা এনক্লোজড একটা এরিয়ার মধ্যে, কারণ এখানে সব মহিলাদের কবরই রয়েছে। এখানে মূলত রয়েছে 3টি কবর, আলীবর্দী খাঁর মায়ের কবর, আর তার পাশে এখানে 2টি কবর আছে। যদিও কোনো ফলক নেই, কিন্তু বলা হয় এদের মধ্যে যে 2টি কবর আছে সেটা হচ্ছে আমিনা বেগম এবং ঘাসিটি বেগম। আমিনা বেগম হচ্ছে সিরাজউদ্দৌলার মা, আর ঘাসিটি বেগম আমরা সবাই জানি সেটা হচ্ছে ষড়যন্ত্রকারী ঘাসিটি বেগম। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর বুড়িগঙ্গায় মিরন ঘাসিটি বেগমকে মেরে ফেলে। সেখান থেকে এই কবর এখানে এলো কিভাবে বা সেটা কিন্তু এখনও মানে সেটা ডিবেটেবল, তো বলা হয় ওটা ওদের কবর। এইবার মূল কমপ্লেক্সটার দিকে যাচ্ছি, যেখানে আমরা পাবো হচ্ছে সিরাজউদ্দৌলার কবর। চারদিকে অসাধারণ একটা নিস্তব্ধতা। এখানেও কিছু কবর রয়েছে, কিন্তু কোনো ফলক নেই বা জানার উপায় নেই এগুলো কার কবর। এটা হচ্ছে দ্য টম্ব অ্যান্ড দ্য মস্ক অফ আলীবর্দী খাঁ অ্যান্ড দ্য টম্ব অফ সিরাজউদ্দৌলা। ভেতরে যাওয়া যাক। মধ্যেখানের যে বড় কবরটি দেখছেন, এটি হচ্ছে আলীবর্দী খাঁর সমাধি। আর তার ঠিক পাশেই এইটা হচ্ছে সিরাজউদ্দৌলার সমাধি, যেটাতে ফলকটি রয়েছে। আর তার ঠিক পেছনেই এই যে কবরটি, এটা হচ্ছে তার স্ত্রী লুৎফুন্নেসা বেগম। সিরাজউদ্দৌলা মারার পর লুৎফুন্নেসা বেগমকে কিন্তু বাংলাদেশের জিঞ্জিরা প্যালেসে বন্দি করে রাখা হয়। সেখানে বহুদিন বন্দি অবস্থায় থাকার পরে তার পরবর্তী জীবন কিন্তু লুৎফুন্নেসা এখানেই কাটান। এই বাগানেরই কোথাও একটা চারপাশে উনি থাকতেন এবং এই বাগানটা তিনি পরিচর্যা করতেন তখন। তো লুৎফুন্নেসা তার শেষ জীবন কাটিয়েছিলেন এখানে। আর সিরাজউদ্দৌলার শেষ পরিণতি আমরা এখন দেখতে পাচ্ছি। সিরাজউদ্দৌলা মসনদে বসেন 1756, যখন তার দাদু আলীবর্দী খাঁ মারা যান। সিরাজউদ্দৌলা মসনদে বসে 3-4টি মারাত্মক কাজ করেন। প্রথমেই হচ্ছে মতিঝিল আক্রমণ করেন। ঘাসিটি বেগম, মানে উনি জানতেন ঘাসিটি বেগম ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাই প্রথম কাজ ওনার ছিল ঘাসিটি বেগমকে ইমপ্রিজেন্ট করা বা নজরবন্দি করে রাখা। এটা ছিল তার প্রথম কাজ। দ্বিতীয় কাজ, অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার আদায় কচকলায় সম্পর্ক ছিল। সিরাজের বক্তব্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাকে রাজস্ব ঠিকমতো দিচ্ছে না, আর ব্রিটিশরা বলছে আমরা কেন রাজস্ব দেবো, আমাদের তো এখানে ট্যাক্স ফ্রি। বিবাদ এই নিয়ে। আচ্ছা, সিরাজউদ্দৌলা বলল যে ফোর্ট উইলিয়াম বা কলকাতা এবং তাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিভিন্ন যে জায়গাগুলো ছিল সেগুলোকে ফর্টিফাই করা যাবে না বা সেখানে সৈন্যর প্রেজেন্স কমাতে হবে। ফ্রেঞ্চদেরও বলেছিল, ফ্রেঞ্চরা শুনেছিল, কিন্তু ব্রিটিশরা শোনেনি। আচ্ছা, তারপরের ঘটনা, মেহতাব চাঁদকে ভরা দরবারে 3 কোটি টাকা রাজস্ব চেয়েছিলেন। মেহতাব চাঁদ অস্বীকার করায় বলা হয় তাকে থাপ্পড় মেরেছিল।
মেহতাব চাঁদ সঙ্গে সঙ্গে সিরাজের এগেনস্টে চলে গেল। আচ্ছা, মীর জাফর প্রধান সেনাপতি, তাকে সরিয়ে আনা হলো মীর মদনকে, আর মোহনলালকে আনা হলো অ্যাজ এ প্রাইম মিনিস্টার। ব্যাস, আর কি লাগে ষড়যন্ত্রের জন্য? এই কোটিই যথেষ্ট। আচ্ছা, তো সঙ্গে সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রবার্ট ক্লাইভ দেখলেন যে এই তো সুযোগ, এখন যদি আমরা সিরাজকে আটকাই তাহলে এই হচ্ছে সুবর্ণ সুযোগ। তো শুরু হলো ষড়যন্ত্র। একদিকে রবার্ট ক্লাইভ, রাজবল্লভ মানে সেনাপতি রাজবল্লভ, ইয়ার লতিফ খান, এরা সবাই সেনাপতি, মীর জাফর, ঘাসিডি বেগম। তো শুরু হলো ষড়যন্ত্র। এর মধ্যে অবশ্য 1756-এ সিরাজউদ্দৌলা আক্রমণ করে কলকাতার ফোর্ট উইলিয়াম এবং খুব সহজেই দখল করে নেন। কিন্তু রবার্ট ক্লাইভ তখন ম্যাড্রাসে। সৈন্য সামন্ত নিয়ে রবার্ট ক্লাইভ এসে উপস্থিত হলেন তার কলকাতা বাঁচাতে। টিকল না লড়াই, সিরাজউদ্দৌলাকে ওখান থেকে হটতে হলো এবং আলীনগরের চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেখান থেকে সিরাজউদ্দৌলা তখন পিছু হটে। জুন মাসের 23 তারিখ শুরু হলো পলাশির যুদ্ধ। সে বিখ্যাত যুদ্ধ, পলাশির আম বাগানে সে যুদ্ধ হয় এবং সে যুদ্ধ সকাল 8টা থেকে সে যুদ্ধ শুরু হয়। একটা সময় কিন্তু ছিল যেখানে অ্যাডভান্টেজ ছিল আমাদের নবাব সিরাজউদ্দৌলার হাতে, কিন্তু ওই বললাম 3টে জিনিস সেদিন ব্রিটিশদের খুব হেল্প করেছিল। একটা হচ্ছে অবশ্যই ষড়যন্ত্র, দ্বিতীয় হচ্ছে আম বাগান, আর তৃতীয় হচ্ছে ভাগ্য। এই 3টে জিনিসের বরাতে ব্রিটিশরা সেদিন যুদ্ধে জিতেছিলেন। শুধু যুদ্ধে জিতেছিলেন না, বলা হয় ইতিহাস বদলে দিয়েছিলেন। পলাশির সেই প্রাঙ্গণে একটা সময় ছিল যখন মীর মদন একটার পর একটা গোলাগুলি বর্ষণ করছে ব্রিটিশদের ওপর এবং ব্রিটিশরা তখন পিছু হটতে বাধ্য হচ্ছে। তারা আমবাগানের মধ্যে তখন ঢুকে গেছে বাঁচার জন্য এবং হ্যাঁ, আমবাগান তাদেরকে কিছুটা বাঁচিয়েছিল। তারপরে দুপুরবেলা বৃষ্টি হয়, বৃষ্টির ফলে নবাবদের গোলা বারুদ সব জলে ভিজে গিয়েছিল। ততক্ষণে আর সময় শেষ, মীর মদন যুদ্ধে অলরেডি মারা গেছেন, আর তারপর বৃষ্টিতে গোলাগুলি সব ভিজে যাওয়াতে নবাবদের তখন ডিসঅ্যাডভান্টেজ। তারপর যা ঘটলো সেটা তো ইতিহাসে আমরা সবাই জানি। মীর জাফর তার সৈন্য নিয়ে এগোলো না, আরও যারা সেনাপতিরা ছিলেন তারা কেউ এগোলো না, নবাব তখন একা। কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে থাকলেন তার সৈন্যবাহিনীরা, কিন্তু বেশিক্ষণ প্রতিরক্ষা করতে পারেননি। শোনা গেছে তারই সেনাপতিরা মীর জাফর এসে সিরাজউদ্দৌলাকে তখন বলে যে এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে, বেস্ট হচ্ছে চলে যাওয়া, তার কারণ হচ্ছে এই যুদ্ধ জিততে পারবেন না আপনি। তিনি বুঝতে পেরেছিলেন তার এগেনস্টে বিশ্বাসঘাতকতা কিন্তু হয়ে গেছে, তখন তার পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। পলাশির যুদ্ধ এভাবেই শেষ হয় এবং সিরাজউদ্দৌলা তারপর তার হিরাজিল বা যেটা মনসুরগঞ্জ প্রাসাদে উনি ফিরে যান। সেখান থেকে সেই রাতেই উনি পলায়ন করেন রাজমহলের উদ্দেশ্যে, যেখানে তিনি ধরা পড়েন। তারপর তার হত্যা হয়। তারপর কি হয়, রবার্ট ক্লাইভ মসনাদে বসান মীর জাফরকে। বলা হয় মীর জাফর একটু ইতস্তত করছিলেন মসনাদে বসার আগে, রবার্ট ক্লাইভ তাকে হাত ধরে মসনাদে বসান। শুরু হলো এক নতুন অধ্যায় মীর জাফরের হাত দিয়ে। ব্রিটিশদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। মিরন মারা যায়। মিরন মারা যাওয়ার পরে মসনাদে মীর জাফর তখন বয়স হয়ে গেছে। তারপর তার জামাই সে সিংহাসনে বসে, মসনাদে বসে, মীর কাসিম। আমরা একটা ট্র্যাজিক নায়কের কথা এখানে জানলাম, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা, কিন্তু আরেকটা ট্র্যাজিক নায়কের কথা কিন্তু আমাদের জানতে হবে এখানে, সেটা হচ্ছে মীর কাসিম। মীর কাসিম কিন্তু প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন ব্রিটিশদের অভিসন্ধি।
প্রথমেই তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে তার ক্যাপিটালটা ট্রান্সফার করেন মুঙ্গেরে। মুঙ্গেরে তার কেল্লা তৈরি করেন এবং সেখানে উনি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তৈরি করার কারখানা তৈরি করেন। কারণ তিনি জানতেন যে যদি ব্রিটিশদের এগেনস্টে লড়তে হয় তাহলে তাকেও অ্যাডভান্সড ওয়েপনারি করতে হবে, নইলে কিন্তু বিপদ। তারপর আমরা সবাই জানি তারপর কি হয়। ব্রিটিশরা কিন্তু মীর কাসিমের এগেনস্টেও যুদ্ধ শুরু করে। মীর কাসিম কাটোয়ার যুদ্ধে পরাস্ত হয়, তারপরে মতিঝিলের কাছে যে যুদ্ধ হয় সেখানেও তিনি পরাস্ত হন। তারপর তিনি পালিয়ে যান মুঙ্গেরে, সেখানে উদয়নালার যুদ্ধেও উনি পরাস্ত হন। তার যে প্রধান ঘাঁটি ছিল উদয়নালা, সেখানেও তিনি পরাস্ত হন। তারপর মীর কাসিম শেষ চেষ্টা করেন 1764-তে ব্যাটেল অফ বক্সার। ব্যাটেল অফ বক্সারে কিন্তু 1764-তে ব্যাটেল অফ বক্সারে কিন্তু কোনো ষড়যন্ত্র ছিল না, সম্মুখে লড়াই হয়েছিল। বলা হয় 35 থেকে 40 হাজার সৈন্য ছিল তখন ইন্ডিয়ান অ্যালায়েন্সদের কাছে, আর ব্রিটিশদের কাছে ছিল হচ্ছে মাত্র 7 থেকে 8 হাজার সৈন্য। তাতেই ব্রিটিশরা জিতে গিয়েছিল। ওই যুদ্ধের ফল ভয়ঙ্কর, কারণ মীর কাসিমকে আমরা আর ইতিহাসের পাতায় খুঁজে পাইনি। আমরা তো এখানে সিরাজউদ্দৌলার ইলাবোরেট একটা কবর দেখছি, কিন্তু মীর কাসিম হারিয়ে গিয়েছিল ইতিহাসের পাতায়। নবাবের কি পরিণতি। দেখা হয়ে গেল সমর্পিতা ম্যাডামের সাথে। চলুন তার মুখ থেকেই শুনি খোশবাগের ইতিহাস। তো খোশবাগে তো আপনি এসেছেন। খোশবাগ খুব সুন্দর একটা জায়গা। মানে বেসিক্যালি মুর্শিদাবাদের ভ্রমণটা সম্পূর্ণ হবে না যদি খোশবাগ না আসা হয়। কারণ এখানে দুটো জিনিস কাজ করছে, একদম আলাদা করে বলছি, এটা আমি কখনো খুব একটা কোনো ভিডিওতে বলি না। সেটা হচ্ছে যে প্রথমত এটা গার্ডেন অফ হ্যাপিনেস ছিল। সেটা 15 মাসের মধ্যে কি করে, মানে 15 মাস কথাটার অর্থ হচ্ছে যে বড় নবাব আর কি আলিবর্দী খানের মৃত্যুর 15 মাসের মধ্যে নবাব সিরাজের মৃত্যু, মানে হত্যা, এবং তারপরে এটা মানে মোটামুটি কবরস্থান হয়ে যায়, যেটাকে এখন খোশবাগ কবরস্থান। কিন্তু এইটা কবরস্থান করে দেওয়ার পিছনেও যেটা কারণ, সেটা হচ্ছে যে নবাব আলিবর্দী খাঁ বা তার মা এখানে তো আগে ছিলেনই, তাহলে তো এটা কবরেরই একটা অংশ হলো, মানে সমাধি ক্ষেত্রই তো হলো। কিন্তু এদেরকে একসঙ্গে দিয়ে দেওয়া, মানে নবাব সিরাজ এবং তার যারা ভালো চাইতেন বা তাকে যারা ধরিয়ে দিয়েছিলেন সবাই একটা জায়গায় চলে গেল। তা সত্ত্বেও কিন্তু এটা সমাধিক্ষেত্র হয়ে উঠল না, এটা এখনও ভ্রমণ স্থান। এবং আপনি আসলে কোথাও গিয়ে একটা ফিল করতে পারবেন খোশবাগের ভোর যেমন সুন্দর, খোশবাগের সন্ধে তেমন সুন্দর, যখন সানসেট হয় দেখবার মতো, মানে মসজিদের পাশে লাল সূর্যটা আস্তে আস্তে অস্তমিত হয়, কোথাও গিয়ে যেন মনে হয় যে সেই সময়টাকে দেখা যাচ্ছে যে যদি সূর্যটা সেদিন অস্তমিত না হতো হয়তো ভারতবর্ষ অবিভক্ত থাকতে পারত। এখন অনেক কথা বলবেন যে আমরা তো এতগুলো ব্রিজ পেয়েছি, ইংরেজি শিখতে পেরেছি। আমাদের ভারতবর্ষ ব্রিজ, ইংরেজি শিক্ষা বা অন্যান্য কিছু, সেটা তো অনেকটা কন্ট্রোভার্সি আছে, কিন্তু তাও বলবো যে ভারতবর্ষ বোধহয় এতটা অসভ্য ছিল না। মানে ব্রিটিশ পিরিয়ডের আগে আমার তো যতদূর আমি দেখেছি, তখন তো আমি ছিলাম না, যতদূর দেখেছি আমরা কেউ পাতা পরে ঘুরতাম টুরতাম না, বা আমরা আকার ইঙ্গিতে কথা বলতাম না, বা একে অপরকে দেখলে আঁচড়ে নিতাম, কামড়ে নিতাম, এরকমটা ছিল না। ভারতবর্ষ বোধহয় অনেক হাজার বছরের পুরনো একটা সভ্যতা। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে সেটা খুব, তবে ওই সময়টাকে খুব একটা অদ্ভুত লাগে যে খোশবাগে যখন সূর্য অস্ত যায় বা গোটা খোশবাগে যখন আপনি এসে বসবেন, আপনি এখনও নীরবে বসবেন, দেখবেন কত পাখি আপনাকে গান শুনিয়ে যাচ্ছে। কেন এটা গার্ডেন অফ হ্যাপিনেস? কেন নবাব আলিবর্দী খাঁ কোনো কিছু একটা ম্যানিফেস্ট করে এটা তৈরি করেছিলেন? কেন সেখানে তিনি গোটা জীবন ঘুমোতে চেয়েছেন? তার উইশগুলো কেন খোশবাগকে ঘিরে সেটা, এবং এটাকে তো জবরদস্তি গোটা ফ্যামিলি এবং সবাইকে একটা কোণে ঠেলে দিয়ে মেরে দেওয়ার চেষ্টা হয়েছে, মানে মেরে ফেলেই তো আনা হয়েছে, কিন্তু ইতিহাসটাকেও তো মেরে দেওয়ার চেষ্টা হয়েছে যে ওরা একটা কোণে ভাগীরথীর পশ্চিম পাড়ে থাকবে, ওদেরকে কেউ আর মনে রাখবে না, পূর্ব পাড়ে আমরা রাজত্ব করবো, আমরাই সব। তাও কিভাবে ইতিহাসটা জীবিত হয়ে রইল, খোশবাগটা কিভাবে সেই শান্তির জায়গা হয়ে রইল। শুনতে পাচ্ছেন আওয়াজ, পাখির আওয়াজ কন্টিনিউয়াসলি আপনি শুনবেন, আপনাকে গান গেয়ে শুনিয়ে যাবে যে এখনও কেউ স্বপ্ন দেখেছিল, কোনো একটা আলাদা ভারতবর্ষের স্বপ্ন দেখেছিল বা অন্য একটা বাংলার স্বপ্ন দেখেছিল, কারোর স্বপ্ন হয়তো সেই সময় মেরে ফেলা হয়েছে,
কিন্তু সব কিছু কি দৈহিক মৃত্যুতে শেষ হয়ে যায়? যায় না। তাই খোশবাগ ইতিহাসের সঙ্গে সঙ্গে স্পিরিচুয়ালিটিরও একটা ইতিহাস, যেটা ভীষণভাবে আপনাকে আঁকড়ে ধরবে। যার জন্য আমি বেশিরভাগ মানুষকে শুনেছি এখানে এসে বসে সবসময় বলেন কি শান্তি। আপনি নিজেও দাঁড়িয়ে সেটা ফিল করতে পারছেন। গোটা দুনিয়া, আপনি খোশবাগের বাইরে দাঁড়ান, আপনি একটা আলাদা দুনিয়া পাবেন। খোশবাগের গেট থেকে আস্তে আস্তে ঢুকবেন, আপনি একটা আলাদা দুনিয়া পাবেন। আরও ভিতরে চলে যান, মসজিদের কাছে চলে যান, বারোদিওয়ারির আশপাশে ঘুরে বেড়ান, আপনি একটা আলাদা দুনিয়া পাবেন। তো খোশবাগ খোশবাগ, এর কোনো কথা হবে না। বারবার আসবেন এইটাকে অনুভব করতে যে ইতিহাস থাকে, ইতিহাসের গভীরতা থাকে, আর গভীরতাতেই আধ্যাত্মিকতা থাকে। এই ছিল মুর্শিদাবাদ ব্লগের প্রথম পর্ব। শেষ করার আগে আমরা কথা বলছিলাম সমর্পিতা ম্যাডামের সঙ্গে, হিরাজিল বাঁচাও আন্দোলনের প্রধান মুখ এবং নওয়াব সিরাজউদ্দৌলা স্মৃতিরক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় পর্বে থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান, নসিপুর রাজবাড়ি, নেমখারাম দেউরি, কাঠগোলাপ বাগান এবং আরও অনেক অজানা ইতিহাস। তাই প্রস্তুত থাকুন, তৃতীয় পর্বে অপেক্ষা করছে ইতিহাসের আরও বিস্ময়কর অধ্যায়।